আজকে সকালের নাস্তায় তুমি কি খেয়েছো বলো তো? রুটি, পরোটা, পাউরুটি নাকি আলু ভাজি? অনেকের তো আবার চা ছাড়া নাস্তাই কমপ্লিট হয় না, তাই না? আর চা খেলে চিনিও খাওয়া হচ্ছে। এগুলো ছাড়াও সারাদিনে ভাত, আলু, ভুট্টা আরো কত কিছুই তো খাওয়া হচ্ছে। খেয়াল করে দেখো, তোমার প্রতিদিনের খাবারে একটা বড় অংশ জুড়ে এই খাবারগুলো থাকে, তাই না? সকালে এই নাস্তা খেয়ে স্কুলে যাচ্ছ, কিন্তু এইটুকু নাস্তায় সারাদিনের দৌড়ঝাঁপের শক্তি কিভাবে পাচ্ছ? ভাবছো তো এই খাবারগুলোতে এমন কি আছে যা আমাদের শক্তি যোগায়? এইসব খাবারে একটা কমন খাদ্য উপাদান থাকে, আর তা হলো শর্করা। আজ তাহলে শর্করা সম্পর্কেই জানা যাক। সকালের নাস্তার রুটি হোক বা বিকালের নাস্তার মজাদার নুডলস, প্রতিদিনের বিভিন্ন বেলার খাবারে শর্করা কিন্তু বেশি থাকে আমাদের। প্রতিদিনের খাদ্য তালিকা দেখলেও তা বোঝা যায়। আর তাই আমাদের জন্য প্রয়োজনীয় শক্তির 60 থেকে 70 ভাগই আমরা পাই এই শর্করা থেকে। তাহলে বুঝতেই পারছো শর্করা আসলে কত গুরুত্বপূর্ণ। কিন্তু এই শর্করা আসলে কি বলতো? কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেনের নাম শুনেছো তো? শর্করা হলো এই তিনটি মৌলিক উপাদান দিয়ে গঠিত এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ। শর্করা আবার কয়েক ধরনের হতে পারে। রাসায়নিকভাবে কিভাবে গঠিত তার উপর ভিত্তি করে শর্করা 3 প্রকার: এক শর্করা, দ্বি শর্করা, বহু শর্করা। একটি মাত্র শর্করা অণু দিয়ে গঠিত হয় এক শর্করা। গ্ল্যাক্সোজডিক খেয়েছো নিশ্চয়ই। এটি আসলে গ্লুকোজ, যা একটি মনোস্যাকারাইড বা এক শর্করা। ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ এগুলো এক শর্করা। এগুলো শর্করার সরল ও সবচেয়ে ক্ষুদ্রতম গাঠনিক একক। দ্বি শর্করার নাম শুনেই বুঝতে পারছো এই ধরনের শর্করা সাধারণত দুটি ভিন্ন ভিন্ন মনোস্যাকারাইড বা এক শর্করা অণু যুক্ত হয়ে তৈরি হয়। যেমন চিনির কথা ভাবো, চিনি আসলে সুক্রোজ। দুটি এক শর্করা গ্লুকোজ এবং ফ্রুক্টোজ মিলে দ্বি শর্করা সুক্রোজ উৎপন্ন হয়। আবার অনেকগুলো এক শর্করা যখন একত্রিত হয়ে শর্করা গঠন করে, তখন তা বহু শর্করা। মজার ব্যাপার কি জানো? আমাদের দেহ কেবলমাত্র সরল শর্করাই শোষণ করতে পারে। তাহলে শরীর দ্বি শর্করা কিংবা বহু শর্করা কিভাবে শোষণ করে? দ্বি শর্করা এবং বহু শর্করা খাদ্য পরিপাকের সময় ভেঙে সরল শর্করায় পরিণত হয়। শর্করা অন্য যে কোনো খাদ্য উপাদানের তুলনায় সহজে হজম হয়। সরলতম শর্করাগুলো অর্থাৎ গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ রক্তের মাধ্যমে দেহের বিভিন্ন কোষে পৌঁছে যায়। আর খুব দ্রুতই রক্ত থেকে এগুলো দেহে শোষিত হয়ে আমাদের সারাদিনের কাজের জন্য শক্তি যোগায়। কতটুকু শর্করা থেকে ঠিক কতটুকু শক্তি পাওয়া যাচ্ছে তা জানা গেলে খুব ভালো হতো, তাই না? চিন্তা নেই, এই পরিমাপও জানা সম্ভব। প্রতি গ্রাম শর্করা থেকে 4 কিলো ক্যালোরি তাপ অর্থাৎ শক্তি উৎপন্ন হয়। একটি মজার বিষয় জানো, একজন মানুষের দেহে প্রায় 300 থেকে 400 গ্রাম পর্যন্ত শর্করা জমা থাকতে পারে, যা 1200 থেকে 1600 কিলো ক্যালোরি শক্তি যোগায়। প্রতিদিন কতটুকু কাজ করার শক্তির প্রয়োজন সেটা কিন্তু নির্ভর করে আমাদের বয়স, উচ্চতা, ওজন এবং আমরা কতটা পরিশ্রমী তার উপর। আমরা কিভাবে বুঝবো আমাদের সুস্থ থাকতে প্রতিদিন কতটুকু শর্করা প্রয়োজন? একজন পূর্ণবয়স্ক পুরুষের প্রতিদিন তার দেহের ওজনে প্রতি কিলোগ্রামের জন্য প্রয়োজন হয় 4.6 গ্রাম শর্করা। তার মানে একজন পূর্ণবয়স্ক পুরুষের ওজন যদি 60 কিলোগ্রাম হয়, তাহলে তার ওজনকে 4.6 দিয়ে গুণ করলেই তার প্রয়োজনীয় শর্করার পরিমাণ জানা যাবে। অর্থাৎ মানুষটির প্রতিদিন শর্করার প্রয়োজন 276 গ্রাম। আমাদের মধ্যে একটা খুব কমন ভুল ধারণা হলো কম খেলে চিকন হয়ে যাব বা বেশি খেলে মোটা হয়ে যাব। খাবার প্রয়োজনের তুলনায় কম কিংবা বেশি দুটোই দেহের জন্য ক্ষতিকর। কিন্তু এই শর্করা না খেলে কি হবে বলতো? শর্করার অভাবে অপুষ্টি দেখা দেয়, দেহের বিপাক্রিয়ায় সমস্যা হয়। রক্তে অতিরিক্ত মাত্রায় শর্করার অভাব হলে তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে। এটি শর্করার অভাবজনিত একটি রোগ। কিন্তু কিভাবে বুঝবো কারো হাইপোগ্লাইসেমিয়া হয়েছে কিনা? কোনো ব্যক্তির যদি ক্ষুধামন্দা হয়, বমি ভাব হয়, অতিরিক্ত ঘাম হয় কিংবা হৃদস্পন্দন কমে বা বেড়ে যাওয়া এই লক্ষণগুলো দেখা দেয়, তাহলে বুঝতে হবে তার হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। আশঙ্কার বিষয় হলো হাইপোগ্লাইসেমিয়ায় রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে, এমনকি রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে। কারো হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণ দেখা দিলে বা হঠাৎ অজ্ঞান হয়ে গেলে প্রাথমিকভাবে চিনি গোলানো পানি খাওয়ালে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব। আজ তাহলে শর্করা জাতীয় খাবার সম্পর্কে জানলে। সুস্থ থাকতে খাদ্যের অন্য আরো সব উপাদান সম্পর্কেও তো জানা জরুরি। এসব জানতে শিখোর সাথেই থেকো। বারবার দেখতে ইচ্ছে হয়, তাই না? আচ্ছা, খুব অবাক লাগে না এই যে আমরা কত ছোট ছিলাম, ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছি। মনে হয় যেন ম্যাজিক, তাই না? তুমি কি জানো
আমাদের এই বেড়ে ওঠার পেছনে একটি খাদ্য উপাদানের খুব বড় অবদান আছে। কিন্তু প্রতিদিনের খাবারে তো 6 ধরনের উপাদান আছে। এর মধ্যে কোন উপাদান এই ম্যাজিকটা করে? এই ম্যাজিক করে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য। কিভাবে জানতে চাও তো? আজই জেনে নেই, চলো। আমিষ বা প্রোটিন হলো অ্যামাইনো অ্যাসিডের পলিমার, অর্থাৎ অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন তৈরি করে। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার ইত্যাদি মৌলের নাম তো শুনেছ। অ্যামাইনো অ্যাসিড মূলত এই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং সালফার দিয়ে গঠিত। কিন্তু এই আমিষ জাতীয় খাবারগুলোর গঠন বেশ জটিল প্রকৃতির হয়, তাই দেহ সরাসরি এগুলো থেকে পুষ্টি গ্রহণ করতে পারে না। তাহলে দেহ এদের থেকে পুষ্টি পায় কি করে? চিন্তা নেই, তখন সুপারম্যানের মতো সাহায্য করতে চলে আসে এনজাইম। এনজাইমের সাহায্যে এই আমিষ জাতীয় খাবারগুলো ভেঙে দেহের শোষণ উপযোগী সরল গঠনের অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। একটি মজার বিষয় কি জানো? এখন পর্যন্ত পৃথিবীতে 22 রকম অ্যামাইনো অ্যাসিড পাওয়া গেছে। আমরা বাংলা বা ইংরেজি বর্ণমালা সাজিয়ে যেমন অসংখ্য শব্দ গঠন করতে পারি, তেমনি 22টি অ্যামাইনো অ্যাসিড বিভিন্ন সংখ্যায়, বিভিন্নভাবে এবং বিভিন্ন আঙ্গিকে মিলিত হয়ে বিভিন্ন আমিষের তৈরি করে। মাছ, মাংস, ডিম, দুধ, বিভিন্ন প্রকার উদ্ভিদের বীজ, এগুলো একটি আরেকটি থেকে কত ভিন্ন, তাই না? এগুলো সব আমিষ হলেও অ্যামাইনো অ্যাসিডের ভিন্নতার জন্য খাবারের স্বাদ, গন্ধ ও বর্ণের এত ডিফারেন্স দেখা যায়। এই অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহে আরো কি কি কাজ করে জানো? এগুলো আমাদের দেহের বৃদ্ধি তো ঘটায়, সাথে সাথে দেহের ক্ষয়পূরণ করে ও দেহে নাইট্রোজেনের সমতা রক্ষা করে। অ্যামাইনো অ্যাসিডগুলোর মাঝে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহেই উৎপন্ন হয়। আবার কিছু অ্যামাইনো অ্যাসিড এমনও আছে যা আমাদের দেহে তৈরি হতে পারে না, এদের বলে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এগুলো তাহলে আমরা কোথা থেকে পাই ভাবো তো? যেহেতু দেহে তৈরি হয় না, তাই খাবার থেকে এগুলো গ্রহণ করতে হয়। কিন্তু এত কষ্ট করে এই অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডগুলো গ্রহণ করতেই হবে কেন? কারণ অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডের অভাবে শরীরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব হওয়া, মূত্রে জৈব অ্যাসিডের পরিমাণ বেড়ে যাওয়া, নাইট্রোজেনের ভারসাম্য বজায় না থাকা ইত্যাদি। এখন আরেকটি প্রশ্ন হলো, এই যে পৃথিবীতে বিভিন্ন ধরনের আমিষ জাতীয় খাবার আছে, সবই কি দেহে সমানভাবে শোষিত হয়? অবশ্যই না। সব আমিষ দেহে সমান পরিমাণে শোষিত হয় না, আর এটিরও একটি পরিমাপক আছে, আর তা হলো সহজ পাচ্যতার গুণক। ভয়ের কিছু নেই, বুঝিয়ে বলছি। ধরো তুমি আমিষ জাতীয় কোনো খাবার খেলে, তা শোষণের জন্য তোমার অন্ত্রে যাবে। অন্ত্র থেকে এই আমিষের শতকরা যত ভাগ তোমার দেহে শোষিত হয়, তাই সেই আমিষের সহজ পাচ্যতার গুণক। এর উপর আমিষের পুষ্টিমানও নির্ভর করে। যদি কোনো আমিষ শতকরা 100 ভাগই দেহে শোষিত হয় এবং দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে, তবে তার সহজ পাচ্যতার গুণক হবে 1। এক্ষেত্রে আমিষ গ্রহণ এবং দেহের ধারণের পরিমাণ সমান। সহজ অর্থে বলতে গেলে, যতটুকু আমিষ গ্রহণ করা হয় তার সম্পূর্ণটাই দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে কাজ করে। আর যদি যতটুকু আমিষ গ্রহণ করা হয় তার সম্পূর্ণটা দেহের বৃদ্ধি ও ক্ষয়পূরণে না ব্যবহৃত হয়, তবে সহজ পাচ্যতার গুণক 1 থেকে কম হয়। মায়ের দুধ ও ডিমের আমিষের সহজ পাচ্যতার গুণক 1। এছাড়া অন্যান্য সব আমিষেরই সহজ পাচ্যতার গুণক 1 থেকে কম, যেমন দুধ, মাছ, মাংস ইত্যাদির সহজ পাচ্যতার গুণক 1 থেকে কম। এই আমিষকে কিন্তু তুমি আবার কম গুরুত্বপূর্ণ মনে করো না যেন। খাবারে দেহের জন্য প্রয়োজনীয় আমিষ না থাকলে দেহে আমিষের অভাবজনিত বিভিন্ন রোগ দেখা দিবে। এতে করে দেহের স্বাভাবিক বৃদ্ধি ও গঠন ক্ষতিগ্রস্ত হয়। শিশুদের দেহে আমিষের চাহিদা বেশি থাকে, তাই শিশুদের খাবারে পর্যাপ্ত আমিষ না থাকলে শিশুরা পুষ্টিহীনতায় ভোগে ও দেহের বৃদ্ধি ব্যাহত হয়। ফলে কোয়াশিয়রকর ও মেরাসমাস রোগ দেখা দেয়। কোয়াশিয়রকর রোগে শিশুদের খাওয়ায় অরুচি হয়, পেট বড় হয়ে যায়, ডায়রিয়া সহ আরো বিভিন্ন লক্ষণ দেখা দেয়। উপযুক্ত চিকিৎসা দিয়ে এই রোগ নিরাময় হলেও দেহে মানসিক স্থবিরতা আসে। কোয়াশিয়রকর রোগ মারাত্মক হতে পারে, এমনকি শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে। অপরদিকে মেরাসমাস রোগে আমিষ ও ক্যালোরি উভয়েরই অভাব হওয়ায় শিশুদের দেহের বৃদ্ধি বন্ধ হয়ে যায়, ওজন কমে যায়, শরীর ক্ষীণ হয়ে যায় এবং ত্বক খসখসে হয়ে ঝুলে পড়ে। শিশুদের জন্য এরকম অবস্থা বিপজ্জনক। আর বয়স্কদের মধ্যে প্রোটিনের অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ও রক্ত স্বল্পতা দেখা দেয়। আজ তাহলে আমিষ সম্পর্কে প্রয়োজনীয় সব তথ্য পেয়ে গেলে। এখন থেকে তোমার প্রতিদিনের খাবারে পর্যাপ্ত আমিষ থাকছে কিনা তা লক্ষ্য রাখবে তো।
কাজ কাজ আর কাজ। পড়াশোনা, খেলাধুলা, বই পড়া, সাইকেল চালানো কিংবা ঘুরতে যাওয়া। কখনো কি খেয়াল করে দেখেছো, কাজ করতে করতে হয়তো তুমি ক্লান্ত হয়ে পড়ো, তখন কিছু খেয়ে আবার এনার্জি চলে আসছে তোমার, তাই না? সারাদিনের এত এত কাজে তোমার কিন্তু শক্তির প্রয়োজন। এই শক্তি আসে তোমার প্রতিদিনের খাবার থেকে। সুস্থ থাকতে আমাদের মূলত 6 ধরনের খাদ্য উপাদান গ্রহণ করতে হয়, যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি। কিন্তু এই 6 ধরনের খাদ্য উপাদানই কি আমাদের শরীরে শক্তি যোগায়? তাহলে কোন খাদ্য উপাদান আমাদের শরীরে শক্তি যোগায় বলো তো? মূলত শর্করা এবং স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য আমাদের দেহে শক্তি যোগায়। এদের মধ্যে শর্করা সম্পর্কে তো জেনেছিলামই আমরা। আজকে তাহলে শরীরে শক্তি উৎপাদনকারী খাদ্য উপাদান স্নেহ বা চর্বি নিয়ে জানা যাক। আচ্ছা, বরফ অঞ্চলের মানুষদের জীবনযাপন নিয়ে আমাদের সবারই আগ্রহের শেষ নেই, তাই না? তুমি কি জানো, এমন শীতপ্রধান এলাকায় মানুষরা পশু পাখির মাংস, বিভিন্ন ধরনের মাছ ইত্যাদি খেয়ে জীবন ধারণ করে, যাতে রয়েছে স্নেহ জাতীয় পদার্থ। এর কারণ, স্নেহ বা চর্বি জাতীয় খাবার হলো শক্তি ও তাপ উৎপাদনকারী খাদ্য উপাদান। এই স্নেহ বা চর্বি আসলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল নিয়ে গঠিত একটি যৌগ। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে মূলত কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন থাকে। আমরা যে স্নেহ জাতীয় খাবার খাই তাই পরিপাক হয়ে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল ক্ষুদ্রান্তের ভিলাইয়ের ভিতরে অবস্থিত লসিকা নালীর মাধ্যমে শোষিত হয়। স্নেহ পদার্থে 20 প্রকার চর্বি জাতীয় অ্যাসিড পাওয়া যায়, আর এগুলো সম্পৃক্ত ও অসম্পৃক্ত দুই ধরনের হয়। চর্বি জাতীয় অ্যাসিড সাধারণত আমাদের দেহের যকৃতে তৈরি হয়, তবে যকৃতের চর্বি জাতীয় অ্যাসিড তৈরির ক্ষমতা খুব কম। কিন্তু দেহ সুস্থ আর সচল রাখতে তো স্নেহ জাতীয় পদার্থের খুব দরকার। তাহলে এই চাহিদা আমরা কিভাবে পূরণ করব? এই চাহিদা পূরণ করতেই আমাদের স্নেহ জাতীয় খাবার গ্রহণ করা এত জরুরি। কিন্তু সব স্নেহ জাতীয় খাদ্যই কি দেহের জন্য উপকারী? নিশ্চয়ই না। চলো তাহলে দেখে নেওয়া যাক কোন ধরনের স্নেহ জাতীয় খাদ্য দেহের জন্য ভালো এবং কোনগুলো ক্ষতিকর। মায়ের কাছে তোমরা অনেকেই শুনে থাকবে সূর্যমুখী তেল কিংবা তিলের তেল বেশ উপকারী। এগুলোতে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে, তাই এগুলো আমাদের দেহের জন্য বেশি উপকারী। আবার উদ্ভিজ্জ তেলে সাধারণত অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে। সূর্যমুখী তেল, তিলের তেল, সাথে সয়াবিন তেল, ভুট্টার তেল হলো এরকম। এগুলো ছাড়াও অধিকাংশ মাছেও অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড থাকে। বুঝতেই পারছো, তাহলে মায়ের মাছ খাওয়াতে বকুনিটা আসলে আমাদের ভালোর জন্যই। আর তাই এসব তেল দিয়ে তৈরি খাবার বেটার স্নেহ জাতীয় খাদ্যের অন্তর্ভুক্ত। সবার পছন্দের বার্গারের মেয়োনিজ থেকে শুরু করে টক আমকে আরো মজাদার করার কাসুন্দি, মায়ের হাতের মজাদার আচারের তেল কিংবা সালাদের ড্রেসিং, এগুলো সবই এরকম স্নেহ জাতীয় খাদ্য। আবার যেসব খাদ্যে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে সেগুলো হলো স্নেহবহুল খাদ্য। মাংস, মাখন, পনির, ডালডা, চকলেট, বাদাম, এগুলোতে সম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে, তাই এগুলো স্নেহবহুল খাদ্য। এতক্ষণ তো আমরা স্নেহজাতীয় খাবার সম্পর্কে কত কিছু জানলাম। এবার জানা যাক পুষ্টিবিজ্ঞানীরা স্নেহজাতীয় খাবার সম্পর্কে কি বলেন। পুষ্টিবিজ্ঞানীদের মতে দৈনিক মোট শক্তির 20 থেকে 30 ভাগ শক্তি স্নেহ পদার্থ থেকে পাওয়া যায়। তাই প্রতিদিনের খাবারে এমন স্নেহযুক্ত খাদ্য অন্তর্ভুক্ত করা উচিত যাতে অসম্পৃক্ত চর্বি জাতীয় অ্যাসিড বেশি থাকে, তার মানে উপকারী স্নেহ বেশি খেতে হবে। এবার এই জাতীয় খাবারের ভূমিকা জানা প্রয়োজন না? চলো তাহলে আমাদের প্রতিদিনকার জীবনে স্নেহ জাতীয় খাদ্যের ভূমিকা জেনে নিই। ভিটামিন আমাদেরকে রোগ জীবাণু থেকে রক্ষা করে সুস্থ রাখে, তা তো আমরা জানি। আর এই ভিটামিনের মধ্যে ভিটামিন এ, ডি, ই এবং কে চর্বিতে দ্রবণীয়। তার মানে এই ভিটামিনগুলো আমাদের শরীরের গ্রহণ করার উপযোগী হতে হলে দরকার স্নেহ জাতীয় পদার্থ। আচ্ছা বলো তো, যদি খাদ্যে প্রয়োজনীয় স্নেহ জাতীয় পদার্থ না থাকে তাহলে কি হবে? যেহেতু ভিটামিন এ, ডি, ই এবং কে চর্বিতে দ্রবণীয়, তাই স্নেহজাতীয় খাদ্যের অভাবে এসব ভিটামিন দেহ গ্রহণ করতে পারে না এবং ভিটামিনের অভাবজনিত নানা রোগ দেখা দেয়। যেমন ত্বক শুষ্ক ও খসখসে হয়ে দেহের সৌন্দর্য নষ্ট হয়। এছাড়া খুব প্রয়োজনীয় চর্বি জাতীয় অ্যাসিডের অভাবে শিশুদের একজিমা রোগ হয়। বয়স্কদেরও বিভিন্ন চর্মরোগ প্রতিরোধের ক্ষমতা কমে যায়। তাহলে বুঝলে তো স্নেহজাতীয় খাদ্যের প্রয়োজনীয়তাও কত বেশি। এখন আর মায়ের কথা মতো নিয়মিত পুষ্টিকর খাবার খেতে আর অনীহা হবে না আশা করি।
আচ্ছা, সারাদিনে তুমি কি কি কাজ করো? স্কুলে যাওয়া, পড়ালেখা, বন্ধুদের সাথে খেলতে যাওয়া কিংবা গল্পের বই পড়া। এত এত কাজ করতে তো তোমার সারাদিন অনেক শক্তির প্রয়োজন, তাই না? এই শক্তি কোথা থেকে আসে? এটা তো সবাই জানে, আমরা শক্তি পাই খাবার থেকে। কিন্তু তুমি বুঝবে কিভাবে কোন খাবার থেকে কতটুকু শক্তি পাচ্ছ? তার ঠিক পরিমাণ পাচ্ছ কিনা? কি চিন্তায় পড়ে গেলে নাকি? চিন্তার কিছু নেই, এই পরিমাপ করা সম্ভব, আর তা হলো ক্যালোরি। আচ্ছা, আজ এই আলোচনায় হোক তাহলে। ক্যালোরি শব্দটা কিন্তু আমরা প্রায়ই শুনি, কিন্তু ক্যালোরি আসলে কি? এই যে তুমি বিভিন্ন রকম খাবার খাচ্ছ, এই খাবার থেকে তুমি কি পরিমাণ শক্তি পাচ্ছ তার পরিমাপই হলো ক্যালোরি। খাবার খাওয়ার ফলে আমাদের দেহের ভেতর যে তাপ অর্থাৎ কাজ করার শক্তি উৎপন্ন হয় তা ক্যালোরির সাহায্যে প্রকাশ করা হয়। আমরা যতটুকু ক্যালোরি খরচ করি বিভিন্ন কাজ করতে তার চেয়ে বেশি যদি গ্রহণ করি তখন তা ফ্যাট হিসেবে বডিতে জমা হতে থাকে, ফলাফল মোটা হওয়া। কিন্তু যখন এর উল্টো হয়, তার মানে যদি গ্রহণ করা ক্যালোরির চেয়ে বেশি খরচ হয় তখন আমরা শুকিয়ে যাই। তাই পরিমিত ক্যালোরি গ্রহণ করা খুব জরুরি। আর পরিমিত ক্যালোরি গ্রহণ করতে ক্যালোরির হিসাব জানতে হবে। আমাদের দেহে তাপ উৎপন্ন করার কাজটি করে মূলত শর্করা, আমিষ ও চর্বি জাতীয় খাদ্য। তাই কোনো খাবারে উপস্থিত পুষ্টি উপাদান ও তার পরিমাণ জানার জন্য শর্করা, আমিষ ও চর্বির ক্যালোরি মূল্য বের করতে হয়। কিন্তু বাকি তিনটি খাদ্য উপাদান অর্থাৎ ভিটামিন, খনিজ লবণ ও পানির ক্যালোরি মূল্য শূন্য ধরে হিসাব করা হয়। এসব খাদ্য উপাদানের প্রতি গ্রাম থেকে কত ক্যালোরি শক্তি পাওয়া যায় তার একটি নির্দিষ্ট হিসাব রয়েছে। যেমন 1 গ্রাম শর্করা ও 1 গ্রাম আমিষ প্রত্যেকটি থেকে পাওয়া যায় 4 কিলো ক্যালোরি শক্তি। আবার 1 গ্রাম চর্বি বা স্নেহ পদার্থ থেকে 9 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যায়। কিলো ক্যালোরি আবার কি জিনিস ভাবছো তো? 1000 ক্যালোরিতে হয় 1 কিলো ক্যালোরি। খাবারের শক্তি সাধারণত এই কিলো ক্যালোরির সাহায্যে মাপা হয়। এই শক্তি আমাদের দেহে দুই ভাবে খরচ হয়, দেহের অভ্যন্তরীণ কাজে অর্থাৎ মৌল বিপাকে আর পরিশ্রমের কাজে। আমাদের দেহের ভেতরের পরিপাক, শ্বসন, রক্ত সংবহন ইত্যাদি কাজ বিপাকের সাথে জড়িত। বিপাকের এসব কাজ করার জন্য যে শক্তি প্রয়োজন হয় তাই মৌল বিপাক। এছাড়াও শারীরিক পরিশ্রমেও দেহ থেকে শক্তি খরচ হয়। এবার ভাবো তো, সব মানুষের ক্যালোরি চাহিদা কি এক? এই যে তুমি ছোট, কিন্তু তোমার বাবা তোমার চেয়ে কত বড়। এত ডিফারেন্ট দুইজনের ক্যালোরি চাহিদা তো এক হতে পারে না, তাই না? তোমার ধারণা একদম ঠিক। মানুষের বয়স, লিঙ্গ, ওজন, উচ্চতা, এমনকি ডেইলি রুটিন কিংবা পেশাগত কারণেও ক্যালোরি চাহিদা আলাদা হতে পারে। একজন লোকের প্রতিদিন কি পরিমাণ শক্তির দরকার তা প্রধানত তিনটি বিষয়ের উপর নির্ভর করে: মৌলবিপাক, দৈহিক পরিশ্রম এবং খাদ্যের প্রভাব। স্ক্রিনের টেবিলটি থেকে দেখে নাও বয়স অনুযায়ী কার কতটুকু শক্তির দরকার, এটি থেকে আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। এখন বুঝতেই পারছো আমাদের প্রতিদিনের খাবার দেহের প্রয়োজন অনুযায়ী হওয়া উচিত। খাবার নির্বাচনের সময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যা খাচ্ছি তা থেকে যেন প্রয়োজনীয় পরিমাণ ক্যালোরি পেতে পারি। আর সাথে ভিটামিন, খনিজ লবণ ও অন্যান্য প্রয়োজনীয় উপাদানগুলো যেন অবশ্যই থাকে। কোন খাবার থেকে কি পরিমাণ শক্তি আমরা পাই তা এখন বের করতে পারবে তো? তোমার প্রতিদিনের খাবার থেকে এক এক করে হিসেব করে বের করে ফেলো তোমার জন্য কত কিলো ক্যালোরি শক্তি প্রয়োজন। প্রাচীন মিশরের ফেরাউনের গল্প নিশ্চয়ই শুনেছ। তাদের বিশাল বিশাল পিরামিড, পিরামিডের ভেতরে মমি, নীল নদ। বাস্তবে হোক আর ছবিতে, পিরামিড দেখে অবাক হয়নি এমন মানুষ নেই বললেই চলে। ভাবতো, 1000 বছর আগেও তারা এত বিশাল কিন্তু নিখুঁত জিনিস বানাতে পেরেছে। না জানি তাদের কত জ্ঞান ছিল। শুধু এরকম বড় বড় স্থাপনাই না, চিকিৎসায়ও তারা বেশ এগিয়েছিল। রাতকানা রোগের নাম তো শুনেছই। এই রোগে রোগী রাতে দেখতে পায় না। এই রোগ কিন্তু প্রাচীন মিশরেও ছিল এবং তারা এর চিকিৎসাও বের করে ফেলেছিল। প্রাচীন মিশরীয়রা ষাঁড়ের কলিজা পেস্ট করে তা ডিরেক্ট চোখে লাগাতো। ষাঁড়ের কলিজায় কি থাকে বলতো?
ঠিক ধরেছ, ভিটামিন এ। মিশরীয়রা তখন এই আসল কারণ যে ভিটামিন এ তা না জানলেও এখন কিন্তু আমরা জানি রাতকানা রোগ হয় ভিটামিন এ এর অভাবে। ভিটামিন এ সম্পর্কে আরো জানতে ইচ্ছে হচ্ছে, তাই না? আজকের পর্বেই জেনে নিই চলো। কেবল ষাঁড়ের কলিজায় যে ভিটামিন এ থাকে তা কিন্তু না। তোমার আশেপাশের আরো অনেক খাবার থেকেই ভিটামিন এ পেতে পারো। যেমন মাছের তেল ও প্রাণীজ স্নেহে প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। এছাড়া বিভিন্ন ধরনের ফল যেমন পেঁপে, আম, কাঁঠাল ইত্যাদিতে ভিটামিন এ থাকে। মায়ের মলা ঢেলা মাছ খাওয়ানোর জোড়াজুড়ি তো হরহামেশাই হচ্ছে। এই মলা ও ঢেলা মাছেও প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। কোথা থেকে পাবে তা তো চেনে ফেললে, কিন্তু এত কষ্ট করে যে ভিটামিন এ খেলে শুধুই কি রাতকানা রোগ থেকে বাঁচতে? না, এটি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। দৃষ্টিশক্তি স্বাভাবিক রাখে, ত্বক ও শ্লেষ্মা ঝিল্লিকে সুস্থ রাখে, দেহকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করে, খাদ্যদ্রব্য পরিপাক করে ও ক্ষুধার উদ্রেক করে, রক্তে স্বাভাবিক অবস্থা বজায় রাখে এবং দেহের পুষ্টি ও বৃদ্ধিতে সাহায্য করে। কিন্তু খাবারে যদি পর্যাপ্ত ভিটামিন এ না থাকে, অর্থাৎ দেহে ভিটামিন এ এর অভাব দেখা দেয়, তাহলে কিন্তু শরীরে এর তীব্র প্রভাব দেখা দিতে পারে। এর অভাবে দেহে বিভিন্ন অভাবজনিত রোগ দেখা দেয়। যেমন রাতকানা রোগের কথা তো আগেই বলেছি। এ রোগে রোগী কম আলোতে, বিশেষ করে রাতে আবছা আলোতে দেখতে পায় না। এ রোগে বেশি আক্রান্ত হয় শিশুরা। দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে চোখ সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যেতে পারে। আক্রান্ত শিশুকে সবুজ শাকসবজি ও রঙিন ফলমূল খাওয়ানো উচিত। ভিটামিন এ ক্যাপসুল হিসেবেও খাওয়ানো যেতে পারে, যা রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে। আমাদের দেশে টিকা দিবসে বিভিন্ন টিকা কেন্দ্রে শিশুকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়া হয়। বাংলাদেশ সরকার রাতকানা রোগ প্রতিরোধের জন্য বছরে 2 বার ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন করে থাকে। ভিটামিন এ এর অভাবে জেরোফথ্যালমিয়া নামের রোগ হয়। জেরোফথ্যালমিয়া রোগে চোখের কর্নিয়ার পর্দা ক্ষতিগ্রস্ত হয়, কর্নিয়ার উপর শুষ্ক আস্তরণ পড়ে, ফলে চোখ শুকিয়ে যায়, আলোয় চোখের সমস্যা হয় এবং চোখে পুঁজ জমে যায়। এ অবস্থায় উপযুক্ত চিকিৎসা করালে এ রোগ থেকে উপশম পাওয়া যেতে পারে। তবে সময় মতো চিকিৎসা না হলে শিশু অন্ধ হয়ে যেতে পারে। এছাড়া ভিটামিন এ এর অভাব ঘটলে দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। সর্দি, কাশি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগও হতে পারে। ভিটামিন এ কত গুরুত্বপূর্ণ বুঝলে তো? এখন আর মলা ঢেলা মাছ খেতে অনীহা করো না কিন্তু। আমরা কাজ করার শক্তি পাই খাবার থেকে। শক্তি উৎপাদনের জন্য খাবারগুলো দেহের ভিতরে ভেঙে যায় এবং দেহের কোষ গ্রহণ করতে পারে এমন সরল যৌগে পরিণত হয়। শক্তি উৎপাদনের এই প্রক্রিয়ায় কিছু এনজাইম কাজ করে, যারা খাদ্যকে ভাঙতে সাহায্য করে। এছাড়াও আরও একটি উপাদানের প্রয়োজন হয়, আর তা হলো ভিটামিন বি কমপ্লেক্স। ভয় পেয়ে গেলে তো পাওয়ারই কথা। যে জিনিসের নামই কমপ্লেক্স তাকে তো ভয় পাওয়াই স্বাভাবিক। এই ভয়টা দূর করলে কেমন হয়? আজকের পর্বে এই ভিটামিন বি কমপ্লেক্স সম্পর্কে জানলেই তোমার সব ভয় দূর হয়ে যাবে। আচ্ছা বলো তো, কেন একে শুধু ভিটামিন বি না বলে ভিটামিন বি কমপ্লেক্স বলছি? এর কারণ হলো ভিটামিন বি কমপ্লেক্স একক কোনো রাসায়নিক পদার্থ নয়, বরং 8টি ভিটামিন বি গ্রুপ মিলে এটি তৈরি হয়। এটি পানিতে দ্রবণীয় ভিটামিন, আর তাই এটি শরীরে জমা থাকে না। এই ভিটামিন বি কমপ্লেক্স আমাদের দেহে আসলে কি কাজ করে বলো তো? ভিটামিন বি কমপ্লেক্স বিশেষ বিশেষ এনজাইমের অংশ হিসেবে আমিষ, শর্করা ও স্নেহ পদার্থকে ভাঙে এবং এদের মাঝে থাকা শক্তিকে মুক্ত হতে সাহায্য করে। অর্থাৎ ভিটামিন বি কমপ্লেক্সের কাজ হলো বিশেষ বিশেষ এনজাইমের অংশ হিসেবে আমিষ, শর্করা ও স্নেহ পদার্থকে ভেঙে এদের ভেতরে থাকা শক্তিকে মুক্ত হতে সাহায্য করা। এবার ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে থাকা গ্রুপগুলো সম্পর্কে জানা যাক। প্রথমেই জানা যাক ভিটামিন বি ওয়ান সম্পর্কে। ভিটামিন বি ওয়ানের রাসায়নিক নাম হলো থায়ামিন। মটরশুঁটি, বাদাম, বিভিন্ন ফল, গম, যব বা ভুট্টা দানায় ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়ামিন থাকে। ভিটামিন বি ওয়ান শর্করা জাতীয় খাদ্য ভেঙে শক্তি মুক্ত করে। এছাড়াও ভিটামিন বি ওয়ান স্বাভাবিক ক্ষুধা বজায় রাখে।
এবং স্নায়ুতন্ত্র, যা কিনা আমাদের দেহের সমস্ত কাজ নিয়ন্ত্রণ করে, তাকেও সক্রিয় রাখতে সাহায্য করে। ভিটামিন B2 ভিটামিন বি কমপ্লেক্সের আরেকটি উপাদান। এর রাসায়নিক নাম রিবোফ্লেভিন। সাধারণত দুধের তৈরি খাবার যেমন পনির ও দই, ডিম ও মাংস, সবুজ শাক ইত্যাদিতে ভিটামিন B2 থাকে। ভিটামিন B2 ও ভিটামিন B1 এর মতো কার্বোহাইড্রেট ভেঙে শক্তি উৎপাদনে সাহায্য করে। এছাড়া প্রোটিন জাতীয় খাদ্য ভেঙে তৈরি হওয়া অ্যামাইনো অ্যাসিড থেকে শক্তি উৎপাদন করে ভিটামিন B2। স্নেহ জাতীয় পদার্থ ভেঙে যে ফ্যাটি অ্যাসিড তৈরি হয় তা থেকেও শক্তি উৎপাদন করে ভিটামিন B2। ভিটামিন B6 ভিটামিন বি কমপ্লেক্সের আরেকটি উপাদান। এর রাসায়নিক নাম পাইরিডক্সিন। ভিটামিন B6 সমৃদ্ধ খাবার হলো মাংস, মাছ, সবজি এবং বিভিন্ন ধরনের ফল। এটি দেহে শক্তি উৎপাদনে সহায়তা করে। ভিটামিন B12 ও ভিটামিন বি কমপ্লেক্সের একটি উপাদান। এর রাসায়নিক নাম হলো সায়ানোকোবালামিন। কি ভাবছো, অন্যগুলোর মতো এটিও শক্তি উৎপাদনের কাজ করে? কিন্তু মজার ব্যাপার হলো ভিটামিন B12 শক্তি উৎপাদন করে না, বরং আমাদের দেহের রক্তকণিকা উৎপাদন ও বৃদ্ধি করে। যেমন এটি লোহিত রক্তকণিকা বৃদ্ধি ও উৎপাদনে সহায়তা করে, শ্বেত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধিতে সহায়তা করে। এছাড়া অণুচক্রিকার সংখ্যা বৃদ্ধিতেও সহায়তা করে ভিটামিন B12। দেহে প্রয়োজনীয় শক্তি পেতে ও সুস্থ থাকতে নিয়মিত ভিটামিন বি সমৃদ্ধ খাবার খেতে ভুলো না। ভালো থেকো, শিকড় সাথেই থেকো। অনেক অনেক কাল আগে মানুষ এক দেশ থেকে অন্য দেশে যেত জাহাজে করে। তখন কিন্তু এসব যাত্রা এখনের মতো একদিন দুদিনের ছিল না, মাসের পর মাস লেগে যেত জাহাজে। তখন জাহাজের নাবিকদের এক আজব রোগ হতো, স্কারভি। এই রোগে তাদের দাঁতের মাড়ি সহ দেহের বিভিন্ন জায়গা থেকে ব্লিডিং হতো, হাড় দাঁত দুর্বল হয়ে যেত, গায়ে ফোস্কা দেখা দিত, এমনকি মৃত্যু পর্যন্ত হতো। অনেক কষ্টে তারা বাঁচার উপায় বের করলো, লেবু খেলেই স্কারভি থেকে রক্ষা হচ্ছে। কিন্তু কেন? ভেবেচিন্তে দেখা গেল নাবিকরা যখন এসব সমুদ্র যাত্রায় যেত তখন তারা পর্যাপ্ত পরিমাণ শাকসবজি খেত না। তার মানে বুঝতে পারছো তো, তাদের ভিটামিনের অভাব হতো। আর স্কারভি হয় ভিটামিন সি এর অভাবে। তাই তো তারা লেবু খেয়ে সুস্থ হয়ে যেত, কারণ লেবুতে থাকে ভিটামিন সি। আজ আমরা এই ভিটামিন সি সম্পর্কেই জানি, চলো। ভিটামিন সি আসলে এক ধরনের অ্যাসিড, যার নাম অ্যাসকর্বিক অ্যাসিড। আমরা যেসব কাঁচা ফল খাই, যেমন লেবু, আমলকি, পেয়ারা, আনারস, কমলা লেবু, এদের বেশিরভাগই টক হয়। এর কারণ এইসব ফল ভিটামিন সি এর প্রধান উৎস। আবার খেয়াল করলে দেখবে অনেক ফল আছে যা পাকলে মিষ্টি, কিন্তু সেগুলো কাঁচা অবস্থায় টক স্বাদের হয়। এর কারণ কাঁচা ফলে পাকা ফলের চেয়ে ভিটামিন সি বেশি পরিমাণে থাকে। কি ভাবছো, শুধু ফলেই ভিটামিন সি থাকে? না, ফল ছাড়াও সবুজ শাকসবজি যেমন টমেটো, কাঁচামরিচ, লেটুস পাতা, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদিতে ভিটামিন সি থাকে। এখন একটা মজার বিষয় বলি, তুমি যদি একটা ভিটামিন সি ট্যাবলেট নিয়ে পানিতে ছেড়ে দাও, দেখবে কিছুক্ষণ পর সেটা পানিতে মিশে গেছে, অর্থাৎ ভিটামিন সি পানিতে দ্রবণীয়। আবার সামান্য তাপেই এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, তাই রান্না করা খাবারে ভিটামিন সি থাকে না। এখন ভিটামিন সি আমাদের দেহে কি কি কাজ করে দেখে নিই, চলো। ভিটামিন সি দেহের মাংসপেশি, হাড় ও দাঁত মজবুত রাখে। যে কোনো ধরনের ক্ষত সহজেই সারিয়ে তুলতে সাহায্য করে। গলা ও নাকে জীবাণুর ইনফেকশন প্রতিরোধ করে। এছাড়াও যে কোনো ধরনের চর্মরোগ প্রতিরোধে সহায়তা করে। বুঝতেই পারছো ভিটামিন সি আমাদের দেহের জন্য কত ইম্পর্টেন্ট কাজ করে। তাহলে এর অভাবে না জানি কি সমস্যা দেখা দেয়। ভিটামিন সি যেহেতু হাড় মজবুত করে, তাই এর অভাব হলে আমাদের হাড় মজবুত হতে পারে না, তাই হাড় দুর্বল হয়ে যায় এবং সহজেই ভেঙে যায়। এছাড়া আমাদের ত্বক বা চামড়া খসখসে হয়ে যায়, ফলে চুলকানি হয়। সবচেয়ে খারাপ বিষয় হলো ত্বকে কোনো ঘা হলে তা সহজে শুকায় না। ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, তা তো শুরুতেই জেনেছো। স্কারভি রোগে দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে, দাঁতের এনামেল স্তর উঠে যায় ও অকালে দাঁত পড়ে যায়।
এছাড়া মুখ ও গলায় থাকা গ্রন্থি ফুলে গিয়ে ব্যথা হয়, রক্তক্ষরণ হয়, ঘা সহজে শুকায় না, সর্দি কাশির মতো রোগে আক্রান্ত হয় খুব সহজেই। এই রোগ এখন খুব বেশি মারাত্মক না হলেও 1500 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যারা সমুদ্রে যাত্রা করত তাদের অনেকেই এই রোগে প্রাণ হারিয়েছে। পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামার নাম শুনেছ নিশ্চয়ই। তিনি ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কার করেছিলেন। তিনি তার 170 জন সহযাত্রীর 116 জনকেই হারিয়েছিলেন, যার প্রধান কারণ ছিল স্কারভি। এই রোগ সাধারণত শিশু এবং বয়স্কদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। একটা মজার ব্যাপার কি জানো, ইঁদুর নিজের প্রয়োজনীয় ভিটামিন সি নিজে তৈরি করতে পারে, তাই তাদের স্কারভি রোগের ভয় নেই। কিন্তু আমরা মানুষরা তা পারি না। যদি মানুষ তা পারত কতই না ভালো হতো। আর তাই আমাদের এই রোগ প্রতিরোধ করার একমাত্র উপায় হলো প্রতিদিনের খাবারে ভিটামিন সি যুক্ত ফল আর সবজি রাখা। শিশুকে মায়ের দুধের পাশাপাশি ফলের রস এবং সবজির স্যুপ খাওয়ানো। আর যদি কেউ স্কারভি রোগে আক্রান্ত হয়েই যায় তাহলেও ভয়ের কিছু নেই। ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিলেই সুস্থ হয়ে ওঠা সম্ভব। এই যে আজ ভিটামিন সি সম্পর্কে এত কিছু জেনে ফেললে, এখন থেকে তাহলে নিয়মিত ফল খেতে ভুলো না যেন। কিছুদিন আগেই সাবার ছোট্ট ভাইটি জন্মেছে। ভাইয়ের জন্মের পর থেকেই সাবা খেয়াল করছে তার দাদি ছোট্ট ভাইটিকে নিয়ে প্রতিদিন সকালে রোদে বসে থাকেন। একদিন তো সাবা জিজ্ঞেস করেই বসলো, কেন দাদি ছোট্ট বাবুকে প্রতিদিন রোদে শুইয়ে রাখে? রোদে তো ও শুধু কষ্টই পায়। দাদি হাসলেন, বললেন, বাচ্চাদের গায়ে রোদ লাগলে ওদের হাড় মজবুত হয়। গায়ে রোদ লাগলে হাড় কিভাবে মজবুত হবে তাই ভাবছো তো? আমাদের চামড়ার নিচে এক ধরনের পদার্থ থাকে, এটি রোদের সংস্পর্শে এলে ভিটামিন ডি তৈরি করে, যা আমাদের হাড়ের গঠন, বৃদ্ধি এবং হাড় মজবুত করতে সহায়তা করে। আরো জানতে ইচ্ছে করছে? চলো তাহলে আজকে ভিটামিন ডি সম্পর্কে বিস্তারিত জেনে আসি। ভিটামিন ডি এর প্রধান উৎস সূর্যের আলো। এছাড়াও দুধ, দুগ্ধজাতীয় খাবার, ডিমের কুসুম, যকৃৎ, মাখন, তেল ও চর্বিযুক্ত খাবার, তৈলাক্ত মাছ যেমন ইলিশ, কড বা হাঙর মাছের যকৃতের তেল ইত্যাদিতে ভিটামিন ডি প্রচুর পরিমাণে থাকে। আমাদের দেহের বিভিন্ন কাজে ভিটামিন ডি প্রয়োজন হয়। এটি আমাদের হাড় ও দাঁতের কাঠামো গঠন করে। অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি করে রক্তে নিয়ে যায়, সেই সাথে রক্তে ক্যালসিয়াম এবং ফসফরাসের মাত্রাও নিয়ন্ত্রণ করে। ভিটামিন ডি এর অভাবে দেহ রোগাক্রান্ত হয়ে যায়, বিশেষ করে শিশু এবং বয়স্কদের। ভিটামিন ডি এর অভাবে শিশুদের যে রোগ হয় তার নাম রিকেটস এবং বয়স্কদের হয় অস্টিওম্যালেশিয়া। আগেই বলেছি, রিকেটস রোগটি হয় শিশুদের। এ রোগে শিশুর হাড় নরম ও দুর্বল হয়ে যায়, যার ফলে ব্যাহত হয় শিশুর দেহের সঠিক বৃদ্ধি। দেহের চাপে শিশুর হাড়গুলো বাঁকা হতে থাকে, বিশেষ করে পায়ের হাড় ধনুকের মতো বাঁকা হয়ে যায়। এছাড়াও হাত ও পায়ের সব জোড়া বা গিঁট ফুলে যায়। খুব সাধারণ কিছু নিয়ম মানলেই শিশুর রিকেটস প্রতিরোধ করা সম্ভব। যেমন শিশুর খাবারের তালিকায় ভিটামিন ডি ও ক্যালসিয়াম আছে এমন খাবার রাখতে হবে। আবার অনেক বাবা মাই শিশুদের রোদে খেলাধুলা করতে দিতে চান না। তাদের অবশ্যই মনে রাখতে হবে সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়, তাই শিশুদের রোদে খেলাধুলা করতে দিতে হবে। তবে যদি কোনো শিশুর দেহে রিকেটসের লক্ষণ দেখা দেয় বা শিশু রিকেটস রোগে আক্রান্ত হয়েই যায়, সেক্ষেত্রে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করতে হবে। এবার জানবো অস্টিওম্যালেশিয়া সম্পর্কে। বয়স্কদের রিকেটস হলে তাকে অস্টিওম্যালেশিয়া বলে। বাড়ির বয়স্ক কারো অস্টিওম্যালেশিয়া হয়েছে কিনা কিভাবে বুঝবে? এর জন্য জানতে হবে এই রোগের লক্ষণগুলো। যেহেতু ভিটামিন ডি হাড়ে ক্যালসিয়াম শোষণ ও সঞ্চয়ে সহায়তা করে, তাই এর অভাব হলে হাড়ে সঠিকভাবে ক্যালসিয়াম শোষণ হতে পারে না। ফলে কমতে থাকে হাড়ে সঞ্চিত ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ। হাড়ের ঘনত্ব কমে যায়, যা হাড়কে করে নরম ও দুর্বল। কখনো কোনো হালকা আঘাতেও সম্ভাবনা থাকে এই দুর্বল হাড় ভেঙে যাওয়ার। এছাড়াও দেহে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি এর অভাবে গলায় থাকা থাইরয়েড গ্রন্থির কাজের পরিবর্তন হয়। তাই বয়স বাড়ার সাথে সাথে অস্টিওম্যালেশিয়া হওয়া প্রতিরোধের জন্য শিশু বয়সেই ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার সুনিশ্চিত করতে হবে। ছোটবেলা থেকেই শিশুদের রোদে খেলাধুলার ব্যবস্থা করে দিতে হবে। আর কোনো ব্যক্তির দেহে যদি অস্টিওম্যালেশিয়ার লক্ষণ দেখা দেয়, তবে দ্রুতই ডাক্তারের পরামর্শ নিতে হবে।
রোগীকে উপযুক্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি যুক্ত খাবার দিতে হবে। প্রয়োজনে ক্যালসিয়াম ও ভিটামিন ডি ঔষধও সেবন করতে হবে। আজ তো ভিটামিন ডি এবং এর অভাবজনিত রোগ সম্পর্কে জানলে, তাহলে এখন থেকেই খেয়াল রাখবে তোমার খাবার তালিকায়ও যেন অবশ্যই ভিটামিন ডি আর ক্যালসিয়াম যুক্ত খাবার থাকে। আর চেষ্টা করবে প্রতিদিন কিছু সময় রোদে খেলাধুলা করতে। এভাবে তুমি নিজেই পারবে নিজেকে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ থেকে দূরে রাখতে। মাছ, শাকসবজি, দুধ ও ফলমূল খেতে আমাদের কারোই খুব বেশি ভালো লাগে না। বরং মনে হয় প্রতিদিন খাবারে যদি চিপস, আইসক্রিম, কোক, বার্গার, স্যান্ডউইচ, পপকর্ন বা কেক থাকতো তাহলে কত ভালো হতো। কিন্তু তুমি কি জানো, প্রতিদিন এসব বাইরের খাবার খেলে তোমার পেট খারাপ করতে পারে এবং এর জন্য তুমি অসুস্থ হয়ে যেতে পারো। কারণ শাকসবজি, দুধ ও ফলমূলে থাকা খাদ্য উপাদানগুলো আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। কিন্তু বাইরের ওইসব খাবারে তেমন কোনো পুষ্টি উপাদান থাকে না। আর তাই বেশি বেশি বাইরের খাবার খাওয়ার ফলে তুমি সহজে ভাইরাস, ব্যাকটেরিয়ার মতো জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারো। খাদ্যের যে উপাদানগুলো আমাদেরকে রোগ জীবাণু থেকে রক্ষা করে তার একটি হলো ভিটামিন। আজ আমরা দুইটি গুরুত্বপূর্ণ ভিটামিন সম্পর্কে জানব। চলো প্রথমে ভিটামিন ই সম্পর্কে জানা যাক। আমরা খাবারে বা রান্নায় যেসব তেল ব্যবহার করি সেগুলো ভিটামিন ই এর সবচেয়ে ভালো উৎস। এছাড়া শস্য দানা, যকৃৎ, মাছ ও মাংসের চর্বিতে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায়। প্রতিটি ভিটামিন আমাদের দেহের কিছু নির্দিষ্ট কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে চলো জেনে নিই ভিটামিন ই এর কাজগুলো সম্পর্কে। ভিটামিন ই আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেহকে সুস্থ রাখে। আমাদের কোষ গঠনে সাহায্য করে, চুলকে মজবুত করে এবং ত্বককে মসৃণ ও সতেজ রাখে। আমাদের প্রতিদিনের খাবারে ভিটামিন ই থাকে, তাই এর অভাব খুব কম ক্ষেত্রেই ঘটে এবং ভিটামিন ই এর অভাবজনিত রোগও কম হয়। এবার তাহলে ভিটামিন কে সম্পর্কে জেনে আসা যাক। সবুজ শাকসবজি, লেটুস পাতা, বাঁধাকপি, ডিমের কুসুম, সয়াবিন তেল ও যকৃতে ভিটামিন কে পাওয়া যায়। ধরো তুমি খেলতে গিয়ে ব্যথা পেলে এবং পা কেটে গিয়ে রক্ত বের হলো, তখন তুমি কি করো? নিশ্চয়ই ক্ষতস্থানটি পানি দিয়ে পরিষ্কার করে অ্যান্টিসেপটিক লাগিয়ে ক্ষতস্থানটিকে ব্যান্ডেজ করো। খেয়াল করে দেখবে কিছুক্ষণের মধ্যে ক্ষতস্থানটি থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তুমি কি জানো এই রক্ত পড়া বন্ধ হওয়ার জন্য মূল কাজটি করে ভিটামিন কে? কিন্তু কিভাবে জানতে ইচ্ছে করছে তো? ভিটামিন কে প্রোথ্রম্বিন নামের এক ধরনের প্রোটিন তৈরি করে। এই প্রোথ্রম্বিনই কাটা স্থানে জালের মতো তৈরি করে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর কাজ তো জানা হলো, এখন তাহলে এর অভাবজনিত সমস্যাগুলো জেনে নিই। যকৃৎ থেকে পিত্তরস নামক এক ধরনের রস নিঃসৃত হয়। এই পিত্তরস নিঃসরণ কমে গেলে ভিটামিন কে এর শোষণও কমে যায়। ফলে আমাদের দেহে ভিটামিন কে এর অভাব হয়, আর তাই আমাদের ত্বকের নিচে এবং দেহের অভ্যন্তরে যে রক্তক্ষরণ হয় তা সহজে বন্ধ হতে চায় না। এই রক্তক্ষরণ এতটাই মারাত্মক যে দ্রুত রক্তক্ষরণ বন্ধ করা না গেলে রোগী মারা যেতে পারে। এছাড়া ভিটামিন কে এর অভাব আছে এমন রোগীর অপারেশন হলে সহজে রক্তক্ষরণ বন্ধ হতে চায় না। এই ক্ষেত্রে রোগীর মৃত্যুর ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। বুঝতে পেরেছো নিশ্চয়ই ভিটামিন ই এবং ভিটামিন কে আমাদের জন্য কতটা প্রয়োজন। তাহলে তোমার প্রতিদিনের খাবারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ই এবং ভিটামিন কে থাকছে কিনা তা লক্ষ্য রাখতে ভুলো না। নিপার কিছুই খেতে ভালো লাগে না, কোনো কাজ করতে এমনকি খেলতে গেলেও সে হাঁপিয়ে ওঠে আর প্রায়ই তার মাথা ঘোরায়। মেয়ের এই অবস্থায় তার মা পড়ে গেলেন মহা চিন্তায়। মেয়েকে তিনি তাই ডাক্তারের কাছে নিয়ে গেলেন। পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বললেন নিপার দেহে হিমোগ্লোবিনের অভাব রয়েছে, তাকে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। না না, লোহা খেতে বলেনি ডাক্তার। আয়রন হলো একটি খনিজ লবণ। এই খনিজ লবণগুলো আমাদের দেহ সুস্থ রাখতে খুবই জরুরি। আজ এই খনিজ লবণগুলো নিয়ে জানলে কেমন হয় বলো তো? চলো তাহলে শুরু করা যাক। খাদ্যের 6 ধরনের পুষ্টি উপাদানের মধ্যে খনিজ লবণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এটি দেহে খুব সামান্য পরিমাণে প্রয়োজন, তবে এর অভাবে দেহে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। আচ্ছা, লবণ ছাড়া কোনো তরকারি খাওয়ার কথা কি ভাবতে পারো? একদমই না, তাই না? বিভিন্ন খাবারে আমরা যে খাবার লবণ খাই তাতে আয়োডিন থাকে, যা একটি খনিজ লবণ। এটি শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। খনিজ লবণগুলো আমিষ, শর্করা, স্নেহ পদার্থের মতো দেহে তাপ উৎপন্ন করে না।
কিন্তু দেহকোষ ও দেহের তরলের জন্য খনিজ লবণ একটি অত্যাবশ্যকীয় উপাদান। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় খনিজ লবণগুলোর মধ্যে রয়েছে ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন, আয়োডিন, জিঙ্ক, আয়রন ইত্যাদি। খনিজ লবণ খাদ্যের সাথে দেহে প্রবেশ করে ও দেহ গঠনে সাহায্য করে। খনিজ লবণ সম্পর্কে তো ধারণা পেলে, এর কাজ সম্পর্কে জানবে না? চলো জানা যাক। খনিজ লবণ প্রধানত দুই ভাবে দেহে কাজ করে। দেহ গঠন উপাদান রূপে কাজ করে আর দেহের অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়া দেহের জলীয় অংশের সমতা রক্ষা করে ও বিভিন্ন এনজাইম সক্রিয় রাখে। দেহে যে খনিজ লবণের প্রয়োজন রয়েছে তা তো কিছুটা হলেও বুঝতে পেরেছো। এবার আরেকটু ডিটেইলে জানা যাক। তুমি কি জানো তোমার দাঁত ও হাড় মজবুত হয় কি করে? এর জন্য ক্যালসিয়াম ও ফসফরাস নামের এই খনিজ লবণকে তোমার ধন্যবাদ দিতে হবে, কেননা এই ক্যালসিয়াম ও ফসফরাসে তোমার হাড় ও দাঁতকে মজবুত করে। এছাড়া কোনো স্থান কেটে গেলে ক্ষতস্থানে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম, যাতে ক্ষতস্থানের রক্ত প্রবাহ বন্ধ হয়। শুধু তাই নয়, স্নায়ুতন্ত্রের কাজ সুষ্ঠুভাবে সম্পাদনেও সাহায্য করে ক্যালসিয়াম। এছাড়া খনিজ লবণ ফসফরাস ফসফোলিপিড তৈরি করে, যা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এখন মনে করো তো, ডাক্তার নিপাকে কি সমৃদ্ধ খাবার খেতে বলেছিল? আয়রন সমৃদ্ধ খাবার, তাই না? আয়রন বা লৌহ রক্তের লোহিত রক্ত কণিকা গঠন করে। এছাড়া উৎসেচক বা এনজাইমের কাজ সঠিকভাবে ও দ্রুত করার জন্য আয়রন খুবই গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, আয়োডিন থাইরয়েড গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে এবং বিপাক কাজও সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করে। এমনকি যে লবণ ছাড়া তুমি কোনো তরকারি খেতে পারো না, সেটিও কিন্তু তোমার জন্য খুবই জরুরি। লবণে থাকে সোডিয়াম ও ক্লোরিন। এই কারণে খাবার লবণকে বলা হয় সোডিয়াম ক্লোরাইড। আর এই সোডিয়াম দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খনিজ লবণ। দেহের অধিকাংশ কোষ এবং দেহ রসের জন্য সোডিয়াম প্রয়োজন। আবার তুমি যে হাত ও পায়ের বেশি সংকোচন করতে পারো, সেটির জন্য খনিজ লবণ প্রয়োজন, আর তা হলো পটাশিয়াম। কিন্তু যদি তোমার প্রতিদিনের খাবারে খনিজ লবণগুলো না থাকে বা কম থাকে, তাহলে কি হবে বলো তো? নিশ্চয়ই তোমার দেহে এই লবণের অভাবজনিত বিভিন্ন রোগ দেখা দিবে। চলো সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। কখনো কোনো শিশুর হাত দেখেছো? এরকম কেন হয় জানো? শিশুদের হাড় বেঁকে যায় একটি ভিটামিন ও খনিজ লবণের অভাবে। যদি শিশু খাবারে পর্যাপ্ত ভিটামিন ডি না থাকে এবং শিশুকে যদি সূর্যের আলোতে না রাখা হয়, তবে তার শরীরে ভিটামিন ডি এর অভাব হয় এবং এই ভিটামিনের সাথে শোষিত খনিজ লবণ ক্যালসিয়ামেরও অভাব হয়। ফলে শিশুদের হাড়ের গঠন সঠিকভাবে হয় না এবং হাড় বেঁকে যায়। একে রিকেটস রোগ বলা হয়। থাইরয়েড গ্রন্থির কথা তো তোমার মনে আছে নিশ্চয়ই। এই গ্রন্থির কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রয়োজন আয়োডিন। এখন তোমার খাবারে যদি আয়োডিনের অভাব থাকে, তাহলে এই গ্রন্থির কাজ সঠিকভাবে হবে না। এই গ্রন্থির আকার বড় হবে এবং গলা ফুলে যাবে। একে বলা হয় গলগণ্ড। গলগণ্ড রোগকে আবার ঘ্যাগো বলে। আমাদের দেশের উত্তরাঞ্চলে, বিশেষ করে রংপুর, দিনাজপুর, জামালপুর ও ময়মনসিংহে এ রোগের প্রকোপ বেশি। গলগণ্ড রোগে গলায় নানা রকম সমস্যা দেখা দেয়, যেমন শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস প্রশ্বাসের সময় শব্দ হয়, গলার আওয়াজ ফ্যাসফ্যাসে হয়ে যায়, গলায় অস্বস্তি বোধ হয়, খাবার গিলতে কষ্ট হয়। আক্রান্ত ব্যক্তি অবসাদ ও দুর্বলতা বোধ করে। এই রোগ প্রতিকার করতে হলে রোগের প্রাথমিক অবস্থায় আয়োডিন সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে। আয়োডিনযুক্ত লবণ, সামুদ্রিক মাছ, মাছের তেল ও সামুদ্রিক শৈবাল আয়োডিনের ভালো উৎস। তাই এসব খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করা। শিশুদের খাবারে আয়োডিনের অভাব হলে এটি শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে এবং প্রোটিনিজম নামক রোগ সৃষ্টি করে। এই রোগে আক্রান্ত হলে শিশুর দেহের বৃদ্ধি ঠিকভাবে হয় না, ত্বক পুরু হয়ে যায়, মুখমণ্ডলের পরিবর্তন দেখা দেয়, ঠোঁট পুরু হয়, জিহ্বা বড় হয়, এমনকি মানসিক প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই রোগ প্রতিকার করতে হলে যথাসময়ে সঠিক চিকিৎসা করে শিশুদের দৈহিক অসুবিধাগুলো দূর করা সম্ভব ও স্বাভাবিক বৃদ্ধি ঠিক রাখা সম্ভব। নিপার কথা মনে আছে? নিপার রক্তে হিমোগ্লোবিনের অভাব ছিল। হিমোগ্লোবিনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়।
রক্তের লোহিত রক্তকণিকায় যে হিমোগ্লোবিন থাকে তার গঠন উপাদান হলো আয়রন। শিশু ও সন্তান সম্ভবা মায়ের খাদ্যে আয়রনের ঘাটতির জন্য রক্তাল্পতা দেখা দেয়। শিশুদের পেটে কৃমি হলেও রক্তাল্পতা দেখা দিতে পারে। এই রোগে শরীর দুর্বল হয়ে যায় এবং রোগী অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠে। এছাড়া মাথা, গা ঝিমঝিম করে, মাথা ঘোরায়, বুক ধড়ফড় করে, ওজন হ্রাস পায়, খাওয়ায় অরুচি দেখা দেয়। অ্যানিমিয়া প্রতিকার করতে আয়রন সমৃদ্ধ শাকসবজি, ফল, মাংস, ডিমের কুসুম, যকৃৎ ও বৃক্ক ইত্যাদি বেশি করে খেতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে হবে। রোগ কঠিন আকার ধারণ করলে হৃৎপিণ্ডের দ্রুত রক্ত সঞ্চালন হয় ও হৃদস্পন্দন বন্ধ হয়ে মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে। খনিজ লবণ কত গুরুত্বপূর্ণ তা বুঝতে পেরেছো তো? এখন থেকে পুষ্টিকর খাবার খেতে ভুলো না যেন। খেলাধুলা করতে তুমি নিশ্চয়ই পছন্দ করো। গরমে মাঠে খেলার পর নিশ্চয়ই তোমার খুব তৃষ্ণা পায়। তুমি কি জানো কেন খেলার পর তোমার পিপাসা পায়? কারণ খেলার সময় তোমার শরীর থেকে ঘামের মাধ্যমে পানি বের হয়ে যায় এবং শরীরে পানির অভাব হয়। শরীরে এই পানির অভাব পূরণের জন্যই তুমি পানি খাও। আর ছোটবেলা থেকে তো তুমি নিশ্চয়ই শুনেছো পানির অপর নাম জীবন। আজকে তাহলে চলো এই পানি নিয়ে জানা যাক। তুমি কি বলতে পারবে প্রাণী দেহে কতটুকু পানি থাকে? বিষয় হলেও সত্যটা হচ্ছে প্রাণী দেহের ওজনের 60 থেকে 70 ভাগই হলো পানি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো দেহ গঠনে পানির প্রয়োজনীয়তা কত বেশি। ইনফ্যাক্ট দেহ গঠনে পানির প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। পানি কোষের ভিতরে যেমন থাকে তেমনি কোষের বাইরেও থাকে। এই পানির কিছুটা আমরা পাই খাবার থেকে। তুমি প্রতিদিন যে খাবারই খাও না কেন প্রায় সব খাবারে কম বেশি পানি থাকে। তবে খাবার থেকে পাওয়া পানির পরিমাণ খুব সামান্য হওয়ায় দেহের পানির চাহিদা এতে পূরণ হয় না। তাই আলাদাভাবে পানি পান করে দেহের চাহিদা মেটাতে হয়। তবে পানি কিন্তু শুধু দেহ গঠনই করে না। দেহ গঠন ছাড়া পানি আর কি কাজ করে তা জানতে ইচ্ছে করছে না? চলো জেনে নেওয়া যাক। পানি আসলে দেহের সব অভ্যন্তরীণ কাজ নিয়ন্ত্রণ করে। পানি ছাড়া দেহের ভিতরে কোনো রাসায়নিক ক্রিয়া যেমন তাপমাত্রা নিয়ন্ত্রণ, পানি দেহের দ্রাবক রূপেও কাজ করে। অর্থাৎ দেহের ভিতরের প্রায় সমস্ত কিছুই দেহের ভিতরে পানিতে দ্রবীভূত থাকে। এমনকি বিভিন্ন শাকসবজি ও ফলমূল খেলে যে খনিজ লবণ আমরা পাই সেই খনিজ লবণও পানিতে দ্রবীভূত থাকে। এছাড়া তুমি যে খাবার খাও সেগুলোর পরিপাকও পানি ছাড়া সম্ভব নয়। মূলত পানিতে দ্রবণীয় অবস্থায় খাদ্যের পরিপাক ক্রিয়া চলে। আবার পরিপাকৃত ওই খাদ্য পানিতে দ্রবীভূত থেকেই দেহে শোষিত হয়। খাদ্য দেহে শোষিত হওয়ার পর যে দূষিত পদার্থ তৈরি হয় পানি দেহ থেকে তা মূত্র ও ঘাম রূপে অপসারণ করে। শুধু তাই নয়, দেহে রক্ত সঞ্চালন হয় পানির মাধ্যমে। এখন একটা মজার জিনিস দেখো, শীতকালে তো পরিবেশের তাপমাত্রা খুব কম থাকে, আবার গ্রীষ্মকালে এর পুরো উল্টোটা হয়। তাহলে কি শীতকালে তোমার রক্ত জমে যায় বা গ্রীষ্মকালে কি গরমের রক্ত বাষ্প হতে থাকে? নিশ্চয়ই না। এটি কিভাবে সম্ভব হয় বলতে পারবে? এটি সম্ভব হয় পানির কারণে। পানি দেহের তাপ নিয়ন্ত্রণ করে দেহের তাপমাত্রা স্বাভাবিক রাখে। এখন কোনো কারণে দেহ থেকে যদি অতিরিক্ত পানি বের হয়ে যায় তাহলে কি হতে পারে জানো? কিছু রোগে যেমন কলেরা ও ডায়রিয়ায় মলের সঙ্গে বা বমির সঙ্গে দেহ থেকে হঠাৎ বেশ কিছু পানি বের হয়ে যায়। ফলে দেহে পানি শূন্যতার সৃষ্টি হয়। এই অবস্থায় কি করতে হবে তা কি তুমি জানো? হঠাৎ করে শরীর থেকে বের হয়ে যাওয়া পানি ও লবণের স্বল্পতা পূরণের জন্য রোগীকে বারবার স্যালাইন বা লবণ পানির শরবত খাওয়াতে হবে। এটি হলো কলেরা বা ডায়রিয়ার সবচেয়ে সহজ চিকিৎসা। এছাড়াও বাজারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র কর্তৃক তৈরি খাবার স্যালাইন পাওয়া যায়। প্যাকেটে লেখা নির্দেশনা অনুযায়ী পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে এটি খেতে হবে। সম্প্রতি শস্য স্যালাইন নামক আরেকটি খাবার স্যালাইন উদ্ভাবিত হয়েছে। 1 লিটার পানি, 50 গ্রাম চালের গুঁড়া
ও 1 চিমটি লবণ মিলে এই স্যালাইন তৈরি করা হয়। এখন বলো তো, দেহে পানির পরিমাণ কমে গেলে কি হবে? দেহে পানির পরিমাণ কমে গেলে শুষ্কতা দেখা দেয়, অর্থাৎ কোষগুলোতে পানির স্বল্পতা দেখা দেয়। এর ফলে বিভিন্ন সমস্যা দেখা দেয়। চলো সেগুলো জেনে নেওয়া যাক। কোষে পানির পরিমাণ কমে গেলে বারবার পিপাসা পায়, রক্তের চাপ কমে যায়, রক্ত সঞ্চালনে অসুবিধা হয়, জীবাক্রিয়া অর্থাৎ খাবার পরিপাক সঠিকভাবে হয় না, দেহের ওজন কমে যায়, পেশি ও স্নায়ু কোষ দুর্বল হয়ে পড়ে। বুঝতেই পারছো দেহে পানির পরিমাণ কমে যাওয়া কত মারাত্মক। দেহে পানির পরিমাণ যদি 20%-এর নিচে নেমে যায়, তবে দেহের স্বাভাবিক কাজে বিঘ্ন ঘটে, ফলে রোগী অচেতন হয়ে পড়ে, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। পানির গুরুত্ব সম্পর্কে তো জানলে, এখন চলো রাফেজ বা আঁশযুক্ত খাদ্য সম্পর্কে জেনে নিই। কি মনে প্রশ্ন যাচ্ছে তো, রাফেজ বা আঁশযুক্ত খাদ্য কি? শস্য দানা, ফলমূল বা সবজির অপাচ্য অংশ হলো রাফেজ। ভাবছো শস্য দানা, ফল ও শাকসবজির আবার অপাচ্য অংশ থাকে নাকি? আঁশযুক্ত খাবার যেমন শস্য দানা, ফল ও সবজির কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, আর এই সেলুলোজ থেকে রাফেজ পাওয়া যায়। এই রাফেজ কিন্তু কোনো পুষ্টি উপাদান নয়, এমনকি দেহের ভেতর রাফেজের কোনো পরিবর্তন ঘটে না। তবে স্বাস্থ্য রক্ষার জন্য এটি গুরুত্বপূর্ণ উপাদান এবং পৌষ্টিক নালীর ভেতর দিয়ে সরাসরি স্থানান্তরিত হতে পারে। আজকের পর্ব থেকে বুঝতে পেরেছো নিশ্চয়ই নিয়মিত পানি পান করা আমাদের শরীরের জন্য কতটা জরুরি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, সেই পর্যন্ত ভালো থেকো।
ও শুভ্র দুই ভাই বোন। নিপা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে আর শুভ্রর পছন্দ পিৎজা। শুভ্র পিৎজা ছাড়া কিছুই খেতে চায় না, আর নিপা বিরিয়ানি না হলে খাবেই না। এ কারণে শুভ্র ও নিপা প্রায়ই অসুস্থ থাকে। ছেলে মেয়েদের প্রায়ই অসুস্থ থাকতে দেখে তাদের মা খুবই চিন্তায় পড়ে যান। তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যান। সবকিছু শুনে ডাক্তার বলেন, প্রতিদিন সময় মতো সুষম খাবার না খাওয়ায় শুভ্র ও নিপা অসুস্থ হয়ে পড়ছে। তাই তাদেরকে প্রতিদিন সময় মতো সুষম খাবার খাওয়াতে হবে। সময় মতো খাবার খাওয়াও যে সুস্থ থাকার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তা কি তুমি ভেবেছ? প্রতিদিনের খাবারের তালিকায় কি কি খাবার থাকবে তা সঠিকভাবে নির্বাচন করতে পারাও একটি জরুরি বিষয়। কি ভাবছো তো, খাবার তালিকায় কি কি খাবার থাকবে তা আবার কিভাবে নির্বাচন করব? খুব কঠিন লাগছে। আজকে তাহলে জানা যাক খাদ্য কিভাবে নির্বাচন করা যায়। খাদ্য নির্বাচনের জন্য কোন খাদ্যে কি ধরনের পুষ্টি উপাদান আছে এবং দেহের জন্য তা কতটুকু প্রয়োজন তা জানা জরুরি। ধরো তুমি প্রতিদিন শুধু মাছ, মাংস, ভাত খাও, শাকসবজি, ফলমূল একেবারেই খেতে পছন্দ করো না, পানি, দুধ এইসব ঠিকমতো খাও না, তাহলে কি তুমি প্রয়োজনীয় পুষ্টি পাবে? একবারেই না। বরং তোমার প্রতিদিনের খাবারে এই সবগুলো খাবার কিছু পরিমাণে থাকতে হবে, তবেই সেই খাদ্য হবে সুষম খাদ্য। অর্থাৎ সুষম খাদ্য হতে হলে খাদ্যে 6 ধরনের পুষ্টি উপাদানই থাকতে হবে। সুতরাং বলতে পারো, যে খাদ্য দেহের পুষ্টি চাহিদা পূরণ করে, দেহের বৃদ্ধি ঘটায়, কাজ করার শক্তি যোগায় এবং দেহকে সুস্থ রাখে, তাই সুষম খাদ্য। সকল মানুষের জন্য 6 ধরনের খাদ্য উপাদান দরকার হলেও কতটুকু পরিমাণে এটি খেতে হবে তা কয়েকটি জিনিসের উপর নির্ভর করে। বয়স ও লিঙ্গ ভেদে সুষম খাদ্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলোর পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। এছাড়া শারীরিক অবস্থা ও শারীরিক পরিশ্রমের উপরেও নির্ভর করে সুষম খাদ্যে কতটুকু পুষ্টি উপাদান প্রয়োজন। অর্থাৎ সুষম খাবার হতে হলে কিছু শর্ত মেনে খাবার খেতে হবে। চলো তাহলে জেনে নিই শর্তগুলো কি। প্রথমত, প্রতিবেলার খাবারে আমিষ, শর্করা, স্নেহ পদার্থ এই 3 ধরনের খাবার অবশ্যই রাখতে হবে। এছাড়াও ভিটামিন, খনিজ লবণ ও পানি থাকতে হবে। দ্বিতীয়ত, প্রতিটি মানুষের বয়স, লিঙ্গ ও পেশা অনুযায়ী প্রত্যেক শ্রেণীর খাবার সরবরাহ করতে হবে। তৃতীয়ত, প্রতিদিনের ক্যালোরি চাহিদা পূরণের জন্য 60 থেকে 70 ভাগ শর্করা, 10 ভাগ আমিষ ও 30 থেকে 40 ভাগ স্নেহ জাতীয় খাবার খেতে হবে। শর্তগুলো তো জানা হলো, এখন চলো কিভাবে একটি সুষম খাদ্য তালিকা তৈরি করা যায় তা সম্পর্কে জেনে নিই। খাদ্যের বিভিন্ন উপাদানগুলো প্রত্যেক মানুষের বয়স, কাজ ও শারীরিক অবস্থা ভেদে ভিন্ন হয়, তাই এটি লক্ষ্য রেখে খাদ্য তালিকা তৈরি করতে হবে। এছাড়া শরীরের প্রয়োজন অনুযায়ী খাবারের তাপমূল্য বা ক্যালোরি তাপ শক্তির পরিমাণ নিশ্চিত করতে হবে। আমরা জানি আমিষ দৈহিক বৃদ্ধি সাধন ও দেহ গঠনের জন্য অপরিহার্য, তাই খাদ্য তালিকায় দেহ গঠনের ও ক্ষয়পূরণের উপযোগী আমিষ যাতে থাকে তা নিশ্চিত করতে হবে। শর্করা, আমিষ ও স্নেহ পদার্থ ছাড়াও খাদ্যে প্রয়োজনীয় পরিমাণে ভিটামিন, খনিজ লবণ ও পানি থাকতে হবে। বিভিন্ন রকম খাবারের পুষ্টিমান ও খাবারের শ্রেণীবিভাগ সম্পর্কে ধারণা থাকতে হবে, যাতে দেহের বৃদ্ধি, শক্তি ও রোগ প্রতিরোধকারী খাবার অবশ্যই থাকে। প্রতিদিন একই ধরনের খাবার না খেয়ে বিভিন্ন ধরনের খাবার বাছাই করে খাবারে বৈচিত্র্য আনতে হবে। খাদ্য তালিকা প্রস্তুতির সময় প্রত্যেক মানুষের নিজস্ব খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন আমরা ভাত, রুটি, ডাল, শাকসবজি ও মাছ মাংস খেতে অভ্যস্ত, তাই আমাদের খাদ্য তালিকা অবশ্যই এই খাবারগুলোর কথা মাথায় রেখে তৈরি করতে হবে। এছাড়াও খাদ্য তালিকা তৈরির ক্ষেত্রে ব্যক্তি ও পরিবারের আর্থিক অবস্থার কথা অবশ্যই ভাবতে হবে। উচ্চ মূল্যের খাবার না কিনে সহজলভ্য ও স্বল্প মূল্যের পুষ্টিকর খাবার দিয়ে খাদ্য তালিকা প্রস্তুত করতে হবে। যেহেতু এক এক ঋতুতে এক এক ধরনের ফল ও সবজি পাওয়া যায়, তাই খাদ্য তালিকায় মৌসুমী ফল ও শাকসবজি রাখতে হবে। নিয়ম মেনে খাদ্য তালিকা তৈরি না করলে দেহে অনেক ধরনের পুষ্টি ঘাটতি দেখা দেয় এবং বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। তাই আমাদের সব সময় সুষম খাদ্যের প্রয়োজন অনুযায়ী খাদ্য তালিকা তৈরি করা উচিত। তাহলে আর দেরি না করে এখনই তৈরি করে ফেলো তোমার সুষম খাদ্য তালিকা। একই সাথে তোমার পরিবারের অন্য সদস্যদের ও বন্ধুদের খাদ্য তালিকা সুষম কিনা তাও লক্ষ্য রেখো।